আশা করি সবাই ভালো আছো। আজ আমাদের আলোচনার বিষয় উচ্চারণের প্রকার অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগের দ্বিতীয় অংশটা, মানে একদিন আলোচনা হয়েছে, আজ বাকি অংশটা আলোচনা করব। আজ আলোচনা করব আমরা স্পর্শ ধ্বনি, দৃষ্ট ধ্বনি, নাসিক্য ধ্বনি, কম্পিত ধ্বনি, তাড়িত ধ্বনি, উষ্ম ধ্বনি আর পার্শ্বিক ধ্বনি। আচ্ছা, আমরা বর্গটা আলোচনা করেছিলাম। বর্গ এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, যার কারণে আমি আজকে আর করছি না, তবু সংক্ষেপে একটু বলছি যে ক থেকে ও পর্যন্ত ক বর্গ, চ থেকে ইঁ পর্যন্ত চ বর্গ, ট থেকে মূর্ধন্য পর্যন্ত ট বর্গ, ত থেকে দন্তন্য ত বর্গ, প থেকে ম পর্যন্ত প বর্গ। তো ক থেকে ম, ক থেকে ম পর্যন্ত আমরা যে বর্ণগুলো দেখি, অর্থাৎ ধ্বনির লিখিত রূপগুলো 25টি। কারণ ক এর ক বর্গে 5টি, চ বর্গে 5টি, ট বর্গে 5টি, ত বর্গে 5টি, প বর্গে 5টি। এই ক থেকে প পর্যন্ত, ম পর্যন্ত, ক থেকে ম পর্যন্ত এই বর্ণগুলো, অর্থাৎ এই বর্ণের ধ্বনিগুলা, ধ্বনি কয়েকটা কমে যাবে যেহেতু বর্ণ থেকে, ধ্বনিগুলো উচ্চারণের সময় কি হয়, আমাদের শ্বাসবায়ু যে বাইরে বেরিয়ে আসে সেটা আমাদের মুখবিবরের কোথাও না কোথাও সম্পূর্ণভাবে রুদ্ধ হয়ে যায়, মানে আটকে যায় সম্পূর্ণভাবে। যার কারণে এই ধ্বনি কটাকে রুদ্ধ ধ্বনি বলা হচ্ছে। আর একবার, আমাদের শ্বাসবায়ু বেরিয়ে আসার সময় ক থেকে ম পর্যন্ত ধ্বনিগুলো উচ্চারণের কালে কি হয়, সেই শ্বাসবায়ু সম্পূর্ণভাবে কোথাও না কোথাও বাধা পায়, রুদ্ধ হয়ে যায়, যার কারণে রুদ্ধ ধ্বনি বলা হয়। আচ্ছা, রুদ্ধ হয় কখন? আমাদের মুখবিবরীর দুটো অঙ্গ পরস্পরকে যদি স্পর্শ করে, অর্থাৎ বায়ুপথটাকে যদি সম্পূর্ণভাবে বন্ধ করে, তখনই রুদ্ধ হবে। যেমন আমি প যদি উচ্চারণ করি, তাহলে আমাদের নিচের ঠোঁট এবং উপরের ঠোঁট, অর্থাৎ ওষ্ঠ এবং অধর পরস্পর সেটে গিয়ে স্পর্শ করে তারপরে ছেড়ে দিয়ে যে ধ্বনি উচ্চারণ করি, তখন আমরা প উচ্চারণ হচ্ছে বা ফ উচ্চারণ হচ্ছে। তাহলে এই যে ওষ্ঠ এবং অধরকে পরস্পর স্পর্শ করলো। আমি যদি ক উচ্চারণ করি, তাহলে আমাদের জিহ্বার পেছনের অংশটা কণ্ঠের দিকে আকৃষ্ট হয়ে কণ্ঠের অংশগুলোকে স্পর্শ করে সেই বেরিয়ে আসা বায়ুগুলোকে সম্পূর্ণভাবে বন্ধ করছে। চ উচ্চারণ করতে গিয়েও আমাদের জিহ্বার সম্মুখভাগ সেই তালুতে সেটে গিয়ে বায়ুকে রুদ্ধ করছে। ত উচ্চারণ করতে গিয়ে সেই তালুতে, ত অর্থাৎ দাঁতে গিয়ে আমাদের জিহ্বা স্পর্শ করে বায়ুকে বন্ধ করছে, এইভাবে রুদ্ধ করছে, যার কারণে রুদ্ধ ধ্বনি। এবং পরস্পর অঙ্গ পরস্পরকে স্পর্শ করছে বলে এদেরকে স্পর্শ ধ্বনিও বলা হয়। তাহলে কি হলো, ক, খ, গ, এই বর্ণগুলো, অর্থাৎ এই ধ্বনিগুলো, ধ্বনি যদি বলি তাহলে কয়েকটা কমে যাবে, কারণ ইউ, মূর্ধন্য, দন্তন্য, এই তিনটে মিলে একটা ধ্বনি, কারণ তিনটার উচ্চারণ আমরা একটাই করি। তেমনি আরও কারোর সঙ্গে মিল থাকতে পারে, যাই হোক আর হয়তো নেই। তো এই যে কটা ধ্বনি উচ্চারণের সময় কি হচ্ছে, আমাদের শ্বাসবায়ু সম্পূর্ণভাবে রুদ্ধ হচ্ছে, যার কারণে এদেরকে রুদ্ধ ধ্বনি, রুদ্ধ ধ্বনি বলা হচ্ছে। আবার এই কটা ধ্বনি উচ্চারণের সময়ই আমাদের মুখবিবরের দুটো অঙ্গ পরস্পরকে স্পর্শ করছে, স্পর্শ করেই রুদ্ধ করছে। তো স্পর্শ করছে, যার কারণে এদেরকে স্পর্শ ধ্বনিও বলা হয়, স্পর্শ ধ্বনি। তাহলে স্পর্শ, এদেরকে আবার প্রতিহত ধ্বনিও বলা হয়, একই ব্যাপার। রুদ্ধ যেহেতু হচ্ছে, অর্থাৎ বায়ু প্রতিহত হচ্ছে, যার কারণে প্রতিহত ধ্বনি, স্পৃষ্ট ধ্বনিও বলা হয়। তাহলে এই যে বর্গের ধ্বনিগুলো, এই কটা বর্গের ধ্বনিকে আমরা রুদ্ধ ধ্বনি বা স্পর্শ ধ্বনি বলছি। এবার এর মধ্যে চ, ছ, বর্গীয় জ, ঝ, এই কটা ধ্বনি উচ্চারণের সময় কি করে,
আমাদের শ্বাসবায়ু যখন বেরিয়ে যায় চ চ উচ্চারণ হয় আমাদের তালু এবং জিহ্বার সংস্পর্শে, এবং জিহ্বা যখন একটু আলগা হয় তখনই সেই বাতাসটা বেরিয়ে গিয়ে একটা ঘর্ষণের মতো আওয়াজ হয়। ঘর্ষণ, কোনো কিছুর সঙ্গে ঘষা লাগলে যে আওয়াজটা হয় ঠিক সেই রকম একটা ঘর্ষণ হয়। উচ্চারণ করলে বোঝা যায় চ চ এইরকম একটা আওয়াজ, চ ছ চ ছ। তাহলে কি হচ্ছে, আমাদের শ্বাসবায়ু বেরিয়ে আসার সময় সেই তালু এবং জিহ্বার সংস্পর্শ যখন একটু শিথিল হচ্ছে তখন বায়ুটা ঘর্ষিত হয়ে মানে ঘর্ষণ দিয়ে বেরিয়ে যাচ্ছে এবং সেই ঘর্ষণের মতো আওয়াজ হচ্ছে, যার কারণে চ ছ জ ঝ এই চারটা ধ্বনিকে ঘর্ষিত ধ্বনি বলা হয় বা ঘর্ষণজাত ধ্বনি বলা হয়। তাহলে স্পর্শধ্বনি মূলত আমাদের 25টি বলছি, কিন্তু তার মধ্যে চ ছ বর্গীয় জ ঝ এই চারটে ধ্বনির পরিচয় ঘর্ষিত ধ্বনি হিসাবেই বেশি। অর্থাৎ আমাদের অপশনে যদি পরীক্ষার সময় অপশন ঘর্ষিত ধ্বনি থাকে তাহলে আমরা প্রথমে ঘর্ষিত ধ্বনিকে পছন্দ করব। সেটা যদি না থাকে এবং অন্য আরও কোনো ধ্বনি না থাকে, মানে যেগুলো চ ছ জ ঝয়ে আসছে, তাহলে আমরা স্পর্শধ্বনি করব। তাহলে আমি এবার মিটাচ্ছি। তাহলে ক থেকে ম পর্যন্ত, ক থেকে ম পর্যন্ত হয়ে গেল রুদ্ধ বা স্পর্শ ধ্বনি, ক থেকে ম পর্যন্ত। এরই মধ্যে আবার চ ছ বর্গীয় জ ঝ ইও, সরি ইও নয়, এটা হয়ে গেল কি ঘর্ষিত ধ্বনি, দৃষ্ট ধ্বনি বলো ভালো। ঘৃষ্টধ্বনি, ঘৃষ্টধ্বনি, ঘৃষ্টধ্বনি কেন হচ্ছে, যেহেতু শ্বাস বেরিয়ে যাওয়ার সময় একটা ঘর্ষণের মতো আওয়াজ করছে, যেটা আমরা ক ট ত তে পাচ্ছি না, কিন্তু চ এইরকম আওয়াজটা চ ছ জ ঝ। এই কারণে এই কটাকে ঘৃষ্টধ্বনি বা ঘর্ষণজাত ধ্বনি বলা হয়। আচ্ছা, এবার ওই স্পর্শধ্বনির মধ্যেই উ ইয় মূর্ধন্য দন্তন্য ম, এই কটা বর্ণ কিন্তু ধ্বনির দিক থেকে যদি দেখি তাহলে ইয় এবং মূর্ধন্য কমে যাবে, কারণ ইয় এবং মূর্ধন্যর উচ্চারণ আমরা ন করি। এই কারণে ধ্বনির দিক থেকে যদি দেখি তাহলে 1 2 3, 1 2 3, আর বর্ণের দিক থেকে যদি দেখি 1 2 3 4 5। এই কটা ধ্বনি উচ্চারণের সময় আমাদের শ্বাসবায়ু শুধুমাত্র মুখ দিয়ে নয়, নাক দিয়েও বের হয়, যেটা ক উচ্চারণের সময় হচ্ছে না, প উচ্চারণের সময় হচ্ছে না, কিন্তু উ ইয় মূর্ধন্য ন ম এইগুলো উচ্চারণের সময় দেখো, চেষ্টা করো, ম ঠোঁট খোলার আগেই নাক দিয়ে বেরিয়ে যাচ্ছে বায়ু, ন জিহ্বা আর সেই মূর্ধা খোলার আগেই নাক দিয়ে বায়ু বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ যেসব ধ্বনি উচ্চারণে শ্বাসবায়ু শুধুমাত্র মুখ দিয়ে নয়, নাসারন্ধ্র দিয়ে বা নাক দিয়েও বের হয়, সেই ধ্বনিগুলোকে বলা হয় নাসিক্য ধ্বনি বা নাসিক্য ব্যঞ্জন ধ্বনি। এটা হচ্ছে নাসিক্য ব্যঞ্জন ধ্বনি, নাসিক্য ব্যঞ্জন ধ্বনি। তাহলে ধ্বনির দিক থেকে যদি আমরা দেখি 1 2 3, আর বর্ণের দিক থেকে দেখলে আমরা এই 5টা পাচ্ছি। তাহলে এই কয়টা আবার স্পর্শধ্বনির মধ্যেও আছে, কিন্তু আমাদের প্রথম পছন্দ হবে, মানে এদের প্রথম পরিচিতি হচ্ছে নাসিক্য ধ্বনি হিসাবে। স্পর্শধ্বনি হিসেবে এই স্পর্শধ্বনির চেয়েও বেশি পরিচিতি হচ্ছে নাসিক্য ধ্বনি হিসেবে। যদি নাসিক্য অপশন থাকে তাহলে আমরা অবশ্যই নাসিক্য ধ্বনিটাকে পছন্দ করব। যদি না থাকে এবং আরও যদি অন্য কোনো বিভাগে অন্য কোনো ধ্বনি না থাকে তাহলে আমরা স্পর্শধ্বনির মধ্যে এটাকে আমরা ধরবো এবং স্পর্শধ্বনি হিসেবে পছন্দ করব। তাহলে যদি একটু ভাবি যে একদম পরিষ্কার এবং মানে আসলে সত্যিকারের স্পর্শধ্বনি, প্রকৃত স্পর্শধ্বনি হিসেবে আমরা কি কি পেলাম, তাহলে এই কটা বাদ হয়ে যাচ্ছে এবং ঘৃষ্টধ্বনিও বাদ হয়ে যাচ্ছে। প্রকৃত স্পর্শধ্বনি তাহলে আমরা এই চ ছ জ ঝ এবং এই কটা বাদ দিয়ে যেগুলো থাকলো সেগুলোকে আমরা প্রকৃত স্পর্শধ্বনি পেলাম।
তাহলে একটু লিখে দিই, ম ইয় মূর্ধন্য ন ম, কি নাসিক্য, নাসিক্য ধ্বনি, নাসিক্য ধ্বনি। আচ্ছা, এবার উষ্ম ধ্বনি, তালব্য স, অন্তঃস্ব, উষ্ম ধ্বনি বলা হচ্ছে কেন? উষ্ম কথার অর্থ হচ্ছে শ্বাস, উষ্ম কথার অর্থ হচ্ছে শ্বাস অর্থাৎ শ্বাস বায়ু। তালব্য স, দন্তস্ব, মূর্ধন্য স, হ, এই চারটা ধ্বনি উচ্চারণটা আমরা ততক্ষণ পর্যন্ত করতে পারি যতক্ষণ আমাদের শ্বাস থাকে। অর্থাৎ স্বরবর্ণ যেমন শ্বাস থাকে অনেকক্ষণ উচ্চারণ করতে পারি, ঠিক তেমনি ব্যঞ্জন বর্ণের মধ্যে এই কয়টা ধ্বনিকে আমরা আমাদের শ্বাস যতক্ষণ থাকে ততক্ষণ উচ্চারণ করতে পারি। যেমন স, এটার উদাহরণ দিলে বোঝা যাবে। আমি যদি ইক উচ্চারণ করি, ইক, আর ইস, ইক উচ্চারণ করছি, ইক, তাহলে ক উচ্চারণ করতে গিয়ে আমাদের একেবারে শ্বাস বন্ধ হয়ে গেল, আর আমি এগোতে পারলাম না, ইক। কিন্তু ইস, এই যে বেরিয়ে যাচ্ছে, যতক্ষণ শ্বাসবায়ু আছে ততক্ষণ ইস উচ্চারণটা করতে পারছি। এই জন্য মানে এই উষ্মটা যতক্ষণ থাকছে, উষ্ম মানে শ্বাস বা শ্বাসবায়ু, উষ্ম যতক্ষণ থাকছে ততক্ষণ আমরা এই কটা ধ্বনির উচ্চারণ চালিয়ে যেতে পারছি, যার কারণে এদেরকে উষ্ম ধ্বনি বলা হয়। যদিও অনেক ব্যাকরণ বইয়ে উষ্ম কথার অর্থ গরম, সেই গরমের একটা প্রসঙ্গ আছে, কিন্তু বেশিরভাগ বইয়ে সেটাকে অস্বীকার করছেন। তাহলে উষ্ম এই জন্যই যে আমরা উষ্ম অর্থাৎ শ্বাস যতক্ষণ থাকে ততক্ষণ আমরা এই কয়টা ধ্বনির উচ্চারণ চালিয়ে যেতে পারি, এই কারণে এদেরকে উষ্ম ধ্বনি বলা হয়। আবার এই উষ্ম ধ্বনির মধ্যে এই তিনটা ধ্বনি তালব্য স, দন্তস্ব, মূর্ধন্য স উচ্চারণের সময় একটা শীষ দেওয়ার মতো ধ্বনি হয়, এটাকে শীষ বলছি। হ উচ্চারণের কিন্তু এইরকমটা হচ্ছে না। সুতরাং এই যে শীষ ধ্বনি উচ্চারিত হয়, শীষ একটা শীষ দেওয়ার মতো শব্দ উচ্চারিত হয়, যার কারণে এই কয়টাকে আবার শীষ ধ্বনি বলে, শীষ ধ্বনি, এই কয়টাকে শীষ ধ্বনি। তাহলে আমাদের উষ্ম ধ্বনির মধ্যে দুটো ভাগ পেয়ে গেলাম মোটামুটি বলতে পারি। এটা হয়ে গেল উষ্ম ধ্বনি, শীষ ধ্বনি, শীষ ধ্বনি, আর এটাকে কণ্ঠনালীয় ধ্বনি আমরা বলেছি আগে। তাহলে শীষ ধ্বনি বলা হয়। শীষ ধ্বনি কিন্তু হর নয়, শীষ ধ্বনি হচ্ছে তালব্য স, দন্তস্ব আর মূর্ধন্য স। উষ্ম ধ্বনি কিন্তু সবাই। তাহলে উষ্ম ধ্বনি হলো। আচ্ছা, র, এই ধ্বনিটা উচ্চারণের সময় আমাদের জিহ্বা কাঁপতে কাঁপতে দন্তমূলে আঘাত ছুঁয়ে যায়। দন্তমূল কোনটা? দাঁতের ঠিক উপরের অংশটা, দাঁতের যেখানে শেষ, মাংসের যেখানে শুরু, সেই উঁচু অংশ, ঢিবির মতো অংশটা হচ্ছে দন্তমূল। আমাদের জিহ্বা কাঁপতে কাঁপতে, এইভাবে কাঁপতে কাঁপতে জিহ্বা দন্তমূলকে স্পর্শ করে এবং র ধ্বনির উচ্চারণ হয়। এই যে জিহ্বা কাঁপে, যার কারণে এটাকে বলা হয় কম্পিত ব্যঞ্জন, কম্পিত ব্যঞ্জন বা কম্পিত ধ্বনি। কম্পিত, কম্পিত কেন? জিহ্বা কাঁপতে কাঁপতে দন্তমূলকে ছয়, এই কারণে র র র এরকম করছে জিহ্বাটা। আচ্ছা, ঢয় শূন্য র, ঢয় শূন্য র, এই দুটো বলা হয় তাড়িত ধ্বনি, তাড়িত ধ্বনি। তাড়িত ধ্বনি কেন বলা হয়? ডয়ে শূন্য র এবং ঢয়ে শূন্য র, এই বর্ণ দুটো আমাদের বাংলার নিজস্ব বর্ণ, সংস্কৃতে এই বর্ণগুলো ছিল না। সে যাই হোক, ডয়ে শূন্য র এবং ঢয়ে শূন্য র উচ্চারণের সময় আমাদের জিহ্বা, আমাদের সেই মূর্ধা, মূর্ধা বলতে দাঁতের ঠিক পেছনে যে উঁচু অংশটা আছে সেটা নয়, তারপরে তালু, তারপরে মূর্ধা হচ্ছে একদম আমাদের তালু ঠিক উপরের অংশটা, সেটা প্রথম ভিডিওতে এই অধ্যায়ের আলোচনা করেছি। সেইখানে গিয়ে জোরে আঘাত করে র, আষাঢ়, আষাঢ়, ডয় শূন্য র এবং ঢয় শূন্য র। আমরা যদি বলি কর, কর উচ্চারণে রয়ে জিহ্বা কেঁপে এবং আষাঢ়, ঢয়ে ঢয় শূন্য রটা জোরে গিয়ে আঘাত করছে।
তাড়িত করছে। তাড়িত কথার অর্থই হচ্ছে আঘাত। তাড়িত কথার অর্থই হচ্ছে আঘাত করা। সুতরাং সেই মূর্ধাকে গিয়ে জোরে আঘাত করে জিহ্বা। এই কারণে ডয় শূন্য র এবং ঢয় শূন্য রকে তাড়িত ধ্বনি বা তাড়িত ব্যঞ্জন ধ্বনি বলা হয়। আচ্ছা, এবার আমি একটু মিটাতে বাধ্য হচ্ছি। আচ্ছা, তাড়িতর পরে একটা থাকলো ল। লকে বলা হয় পার্শ্বিক ধ্বনি। পার্শ্বিক ধ্বনি কেন বলা হয়? এটা খুব সহজ, মনে থাকবে। ল ল ল উচ্চারণের সময় আমাদের জিহ্বার পেছনের অংশ, সামনের উল্টো দিকটা, সামনের উল্টো দিকটা আমাদের মোটামুটি, বা সামনের সম্মুখভাগটা দাঁতের ঠিক পেছনে, অর্থাৎ দন্তমূল যেটা, সেখানে গিয়ে এই রকম করে ঠেকে যায় উল্টে গিয়ে, এবং দুই পাশটা উল্টে গিয়ে ঠেকে যায়। এই অংশটা ঠেকে দন্তমূলে, এবং এই পাশটা আর এই পাশটা ফাঁকা থাকে, এবং শ্বাসবায়ুটা এই পাশ আর এই পাশ দিয়ে বেরিয়ে যায়। ল, সামনের দিকটা এরকম বন্ধ থাকে জিহ্বা দিয়ে উল্টে, এবং এই দিক আর এই দিক ফাঁকা থাকে এবং শ্বাসবায়ু বেরিয়ে যায়। অর্থাৎ দুই পাশ দিয়ে শ্বাসবায়ু বেরিয়ে যায় এবং লয়ের উচ্চারণ হয়। তাই লকে পার্শ্বিক ধ্বনি বলা হয়। কি, ল উচ্চারণের সময় আমাদের শ্বাসবায়ু জিহ্বার দুই পাশ দিয়ে বেরোয়। এই কারণে পার্শ্বিক ধ্বনি বা পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি বলে। তাহলে আর একবার বলে দিই, ক থেকে ম পর্যন্ত রুদ্ধ ধ্বনি বা স্পর্শ ধ্বনি। তারই মধ্যে চ, ছ, বর্গীয় জ, ঝ ঘৃষ্ট ধ্বনি, ঘর্ষণের মতো আওয়াজ হয় বলে। ইউ, উ, ইউ, মূর্ধন্য ন, ম, এগুলো বর্ণ যদিও বলি, আর ধ্বনির ক্ষেত্রে হবে উ, ন, ম। নাসিক্য ধ্বনি, কারণ নাক দিয়ে বাতাস বেরিয়ে যায়, একটা নাকের ভারে কথা হয়, ভুতুরে কথার মতো, ঠিক। আর ল পার্শ্বিক ধ্বনি। র ছিল কম্পিত ধ্বনি, ডয় শূন্য র, ঢয় শূন্য র কি, তাড়িত ধ্বনি। এই হচ্ছে আর একটা ভাগ। অর্থাৎ এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম ঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি, মহাপ্রাণ ধ্বনি, অল্পপ্রাণ ধ্বনি। আজকে আলোচনা করলাম স্পর্শ ধ্বনি বা রুদ্ধ ধ্বনি, ঘৃষ্ট ধ্বনি, নাসিক্য ধ্বনি, পার্শ্বিক ধ্বনি, কম্পিত ধ্বনি, তাড়িত ধ্বনি। এই আর একটা উষ্ণ ধ্বনি আমরা পেয়েছিলাম কি, উষ্ণ ধ্বনি পেয়েছিলাম দন্তস্ব, তালব্যস্ব, মূর্ধন্য স আর হ। এগুলো হচ্ছে উষ্ণ ধ্বনি। তার মধ্যে শুধু তালব্যস্ব, দন্তস্ব আর হ নয়, মূর্ধন্য স হচ্ছে শীষ ধ্বনি। এই কটা ধ্বনি। এই যে কোনো পরীক্ষায়, মূলত প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই চ্যাপ্টারটা থেকে অনেক প্রশ্ন আসে। তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ।